নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল জ্ঞান বিথিতে তোমাদের স্বাগত। আজকে বীজগণিতের সম্পূর্ণ ফর্মুলা রিভিশন হবে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার পূর্বে সেশনটিকে ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। দেখো, বীজগণিতের মধ্যে তোমাদের যে সমস্ত চ্যাপ্টারগুলো চলে আসছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমস্ত ফর্মুলাগুলো আমরা আজকে দেখব। অনুপাত ও সমানুপাত, দ্বিঘাতকরণী এবং ভেদ। দেখো, এই তিনটে অধ্যায়ের বিভিন্ন রকম ফর্মুলাগুলো রয়েছে, যদিও দ্বিঘাত সমীকরণ সেরকম কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, তো মূলত আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত, সমানুপাত এবং ভেদ এই তিনটে অধ্যায়ের ফর্মুলা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যদি সাধারণ আকারটার কথা বলো তাহলে সাধারণ আকার হয়ে যাবে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে তোমরা জানো যে এক্স স্কোয়ারের যে সহগ a সেটা নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, এবারে একচল বিশিষ্ট সাধারণ যে দ্বিঘাত সমীকরণ, সেই সমীকরণ আমরা যদি শ্রীধর আচার্যের সূত্র দিয়ে সমাধান করি, কোন সূত্র? শ্রীধর আচার্যের সূত্র। তাহলে সেই শ্রীধর আচার্যের সূত্রটা কি হয় জানো? এক্স সমান সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আরেকটা হয় মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, দুটো রুট পাওয়া যায়। তাহলে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত থাকে? 2। তাই জন্য এখানে তোমরা দুটো সমাধান পাবে, সর্বাধিক দুটো সমাধান পাওয়া সম্ভব। ঠিক আছে, তারপর দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণটা আছে, আমি তো আগেই বললাম যে এর দুটো বীজ পাওয়া সম্ভব। তাহলে ধরে নাও যে এর যে বীজ দুটি, সেই বীজ দুটি হচ্ছে তোমার আলফা এবং বিটা, দুটো বীজ আলফা এবং বিটা। তাহলে বীজদ্বয়ের যে যোগফল হবে আলফা প্লাস বিটা, সেটা সমান সমান মাইনাস বি বাই এ। এটা তোমরা পড়েছিলে যে বীজদ্বয়ের সঙ্গে সমীকরণের সহগগুলোর যে সম্পর্ক, তাই না? এ বি সির মধ্যে সম্পর্ক। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আলফা বিটা ইকুয়ালস টু চলে আসবে হচ্ছে সি ডিভাইডেড বাই এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো, যদি সমীকরণের একটা বীজ আলফা হয়, আমরা অলরেডি ধরে নিয়েছিলাম বীজটা কি আলফা, তাহলে আলফা দিয়ে সমীকরণটাকে কিন্তু সিদ্ধ করা যায়, তাই না? তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ছিল। এবার সমীকরণটা সিদ্ধ করা মানে কি? এক্সের জায়গায় আলফা তোমাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু কিন্তু 0 হবে। অর্থাৎ এক্সের জায়গায় যদি তুমি আলফা বসিয়ে দাও তাহলে সমীকরণটা কিন্তু সিদ্ধ করবে, অর্থাৎ সমান সমান 0 পাবে। ঠিক আছে, এরপর দেখো আমরা নিরূপকের ধারণা পেয়েছিলাম। সেখানে নিরূপকের ধারণাটা কেমন ছিল দেখো। নিরূপক বলতে আমরা বুঝিয়েছিলাম আসলে এই রাশিটাকে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি হচ্ছে নিরূপক, তাই না? রুট ওভার না, কিন্তু এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হয় হচ্ছে নিরূপক। এই নিরূপক কেন বলা হয়? কারণ কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান না করেই আমরা কিন্তু বীজগুলো সম্পর্কে ধারণা দিতে পারি, তাই না? কিভাবে করে ধারণা দেওয়া যায় একটু দেখে নিতে হলে, নিরূপককে সাধারণত আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডি ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4ac। যদি এই ডি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে আমরা কি বলি? যে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যদি ডি গ্রেটার দ্যান 0 হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলি বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। কিন্তু যদি দেখা যায় যে ডি লেস দ্যান 0 হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বীজদ্বয় অবাস্তব হয়ে যাবে। ঠিক আছে,
এই জিনিসগুলো তোমরা মনে রাখলে খুব ইজিলি কিন্তু সমাধান না করেই বীজগুলো প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে পারবে। আর একটা ছোট্ট অংশ রয়েছে দেখো এই সংক্রান্ত, সেটা হচ্ছে যে যদি আলফা এবং বিটা বীজদ্বয় তোমার জানা থাকে, সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটি বের করার উপায় কি? দ্বিঘাত সমীকরণটি বের করার উপায় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা হবে তোমার সেই দ্বিঘাত সমীকরণটি। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণের অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রায় সমস্ত সূত্রই আমরা কিন্তু আলোচনা করে ফেললাম। এবার চলে আসা যাক পরবর্তী পার্টে, অনুপাত ও সমানুপাত। দেখো অনুপাত সমানুপাতের ক্ষেত্রে মাত্র দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে সাধারণ সমানুপাতের ক্ষেত্রে কি করা হয় দেখো, ধরো a, b, c, d অর্থাৎ এই যে চারটে নাম্বার আছে, এই চারটে নাম্বারই আমরা বলছি কি সমানুপাতে রয়েছে বা এরা সমানুপাতি। তো এরা যদি সমানুপাতি হয় সেক্ষেত্রে কি লেখা যায়? আমরা লিখতে পারি a:b সমান সমান c:d, তাই তো? অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি a/b, তোমরা জানো ইস্টু মানে বাই ফর্মে লেখা যায়, ইকুয়ালস টু c/d। অথবা আমরা আরও একটা জিনিস লিখতে পারি, কোনাকুনি গুণ করে দাও, ad ইকুয়ালস টু এখানেও কোনাকুনি গুণ করে দাও bc। ad ইকুয়ালস টু bc এটা লেখা যায় যদি a b c d এগুলো সমানুপাতি হয়ে থাকে। তাহলে একটা তো গেল তোমার সমানুপাতি। আরেকটা অংশ আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতির কেসটা। ক্রমিক সমানুপাতির ব্যাপারটা কীরকম আবার দেখো, যদি a, b, c ধরো এই তিনটে সংখ্যা, এই তিনটে দেওয়া আছে ক্রমিক সমানুপাতি, তাই না? ক্রমিক সমানুপাতি হলে তুমি কি বলতে পারো দেখো, a:b সমান সমান b:c। সেক্ষেত্রে একইভাবে আগের মতোই আমরা লিখতে পারবো a/b সমান b/c এবং b² ইকুয়ালস টু হয়ে যাবে ac। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এছাড়া তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো, অনেক ক্ষেত্রে কে দিয়ে সমাধান করার সময় তোমাদের সেটা কাজে লাগে, সেটাও আমি একটু বলে দিচ্ছি। দেখো প্রথমের ক্ষেত্রে যখন সমানুপাতির এই যে কেসটা করেছিলাম, সেক্ষেত্রে a/b সমান সমান যদি c/d থাকে, যখন কে ধরে অনেক অঙ্ক সমাধান করা হয়, সেই সময় আমরা এই দুটো অনুপাত যে সমান a/b c/d প্রত্যেকটার মান একটা ধ্রুবক ধরে নিই কে। তো যদি a/b সমান সমান কে হয়, সেখান থেকে তুমি লিখতে পারবে a ইকুয়ালস টু b কে, আবার c/d ইকুয়ালস টু ওকে, তার মানে c ইকুয়ালস টু dk। এই অংশটা আমরা কিন্তু লিখতে পারি। একইভাবে এটা যদি আমরা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রেও এই a/b সমান b/c সমান কে ধরে নিতাম, তাহলে সেক্ষেত্রে কি পেতাম একটু দেখো তো, a/b সমান কে, তার মানে তুমি পেয়ে যেতে হচ্ছে a ইকুয়ালস টু bk, আর আরেকটা আমরা পেয়ে যেতাম পরেরটার থেকে দেখো b/c ইকুয়ালস টু কে, তার মানে b ইকুয়ালস টু ck। এবার b ইকুয়ালস টু ck এখানে বসিয়ে দাও, তাহলে ck ইন্টু কে অর্থাৎ ck²। এই ভ্যালুগুলো বসিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমাধানগুলো সহজে আমরা করে ফেলতে পারি। তাহলে এই হয়ে গেল তোমাদের অনুপাত এবং সমানুপাত সংক্রান্ত বিভিন্ন ফর্মুলাগুলো। চলে আসি পরের অংশে, চলে আসছি আমরা হচ্ছে ভেদ। দেখো ভেদের ক্ষেত্রে আমরা মূলত দুটো অংশ এখানে আলোচনা করব, একটা হচ্ছে সরল ভেদ আর একটা হলো ব্যস্ত ভেদ। কখন থাকে সরল ভেদে? যদি দুটো রাশি ধরো a এবং b একটা যে অনুপাতে বাড়ছে পরের রাশিটাও ঠিক সেই অনুপাতেই বাড়ে, অথবা একটা যে অনুপাতে কমছে পরের রাশিটাও সেই অনুপাতেই যদি কমে, তখন আমরা বলি এরা পরস্পর সমানুপাতি। কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা সেটাকে কীভাবে যেন দেখাই, a প্রপোর্শনাল টু b মানে আমরা জানি আসলে যে a/b সমান সমান কোনো একটা ধ্রুবক কে আমাকে দেখাতে হয়, তাই তো? অর্থাৎ দুটো রাশির অনুপাত যদি ধ্রুবক হয়, কে একটা কি ধ্রুবক, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে a আর b পরস্পর সরল ভেদে আছে। এখানে কি বলবো, a ও b পরস্পর সরল ভেদে রয়েছে। ঠিক আছে,
আর ব্যস্তভেদ ব্যাপারটা কেমন ছিল? দেখো ব্যস্তভেদের ক্ষেত্রে জিনিসটা এরকম ছিল যে যদি a প্রপোর্শনাল টু 1/b হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে a ইন্টু বি সমান সমান কে, তাই না? a ইন্টু বি সমান সমান কে, অবশ্যই এখানেও সেটা কিন্তু ধ্রুবক, কে সমান সমান ধ্রুবক। সেক্ষেত্রে বলবো যে a ও b কি ভেদে রয়েছে? ব্যস্ত ভেদে রয়েছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। সেশনটিকে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আরেকটি ছোট্ট অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে যৌগিক ভেদ। চলো যৌগিক ভেদের অংশটাও একটু আলোচনা করে নিই একবারে। তো কি কেমন ছিল দেখো যৌগিক ভেদের জায়গাটা, যে যদি a প্রপোর্শনাল টু b হয় যখন c স্থির, আবার যদি a প্রপোর্শনাল টু c হয় যখন b স্থির, তাহলে এই দুটো রিলেশন থেকে আমরা লিখতে পারি, এই দুটোর থেকে কি লিখতে পারি আমরা লিখতে পারি a প্রপোর্শনাল টু bc, অর্থাৎ a এই যে রাশিটা যেটা বির সঙ্গে এবং সির সঙ্গে দুটোর সঙ্গে সমানুপাতিক ছিল, সেটা লেখা যায় a প্রপোর্শনাল টু bc, অর্থাৎ এই দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। এটাই আসলে পরিচিত হচ্ছে যৌগিক ভেদ নামে, তাই না? এই যৌগিক ভেদ দিয়ে তোমরা দেখবে ভেদ অধ্যায়ে কিন্তু অনেক ধরনের প্রশ্নের অঙ্কগুলোরও সমাধান খুব সহজেই করা যায়। ঠিক আছে, তা আজকের জন্য এটুকুই। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। ধন্যবাদ।